নতুন একটি অধ্যায় শুরু হবে। আমরা পূর্ববর্তী ক্লাসে আইসিটি তৃতীয় চ্যাপ্টারের যে সৃজনশীল ছিল এবং যে এমসিকিউ ছিল সেই পার্টটা আমরা শেষ করেছি। তো এবার হচ্ছে আমরা চতুর্থ চ্যাপ্টার শুরু করব, যেটি হচ্ছে এইচটিএমএল। এটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, যেটি আইসিসিতে এবং আমাদের যে পরবর্তী যে এইচটিএমএল এখানে ছাড়াও আমাদের যে রিয়েল লাইফ আছে আমরা সেখানেও কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাবো বা সেখানেও আমাদের দরকার পড়বে পরবর্তীতে। সুতরাং আমরা এই ক্লাসটি খুবই মনোযোগ দিয়ে করব এবং এই ক্লাস থেকে যদি তোমরা পড়ো ইনশাল্লাহ এরপরে আর কোনো কিছু পড়তে হবে না। এর সাথে বইটা একটু টুকটাক পড়তে হবে। বইটা পড়লে সাথে হচ্ছে যদি আমাদের কয়েকটা এমসিকিউ বাহির থেকে সলভ করেও আমি হচ্ছে এমসিকিউ সলভ করাবো, এছাড়াও যদি বাহির থেকেও কিছু এমসিকিউ সলভ করেন তাহলে দেখবেন যে মানে খুব ভালো একটা কম্বিনেশন হচ্ছে। দেন আপনাদের এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেমই থাকবে না। ওকে, সো আশা করি এই চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে করবেন এবং সবাইকে এই অধ্যায়ে নতুন অধ্যায়ে শুভকামনা জানিয়ে এবং আমাদের এই যাত্রাটি শুরু করছি। ওকে, চলেন তাহলে আমরা প্রথম চ্যাপ্টারে প্রথম টপিক শুরু করি। তো ফার্স্টেই আছে এইচটিএমএল কি। আচ্ছা, এইচটিএমএল কি এই কথাটা বলতে গেলে এইচটিএমএল হচ্ছে, আচ্ছা মাঝে মাঝে দেখবেন হচ্ছে আমাদের যে স্কুল কলেজগুলো আছে সেখানে ওয়েব পেজ থাকে, তাই না? যে আমরা হচ্ছে একটা ওয়েবের লিঙ্ক দিলাম, সেই ওয়েব পেজে গিয়ে আমরা হচ্ছে স্কুল কলেজে বিভিন্ন ডকুমেন্টারি বা হচ্ছে বিভিন্ন টিচারের নাম, ফ্যাকাল্টির নাম এগুলো আমরা দেখতে পাই, তাই না? তো প্রত্যেকটা স্কুল কলেজে এগুলো থাকে, একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে যেখানে গিয়ে আপনি টিচারের নাম বা টিচারের আইডেন্টিটি পেতে পারেন বা ফ্যাকাল্টি সম্পর্কে বা বিভিন্ন ধরনের লাইব্রেরিতে কী কী বই আছে সেগুলো সম্পর্কে ধারণা পেতে পারেন। তো এই যে কাজগুলো করা হয়, এর প্রথম দিকে এই যে কাজগুলো করা হতো সেটা মূলত করা হতো এইচটিএমএল দিয়ে। বর্তমানে এইচটিএমএল দিয়ে এই কাজগুলো করা হয় না, কারণ বর্তমানে নতুন নতুন যে আমাদের ডাটা আছে বা কোড আছে সেই কোডগুলো আবিষ্কার হয়েছে। তো আগে যে এই কাজগুলো করা হতো এই কাজগুলো এইচটিএমএল মাধ্যমে করা হতো। তো এই যে কাজগুলো করা হয় সেই কাজগুলোর মধ্যে তো আমাদের এই কলেজ বা ইউনিভার্সিটি যে ওয়েব পেজগুলো আছে এটি একটি বিশেষ কাজ। তো এই কাজগুলো কিভাবে করা হয় এই চ্যাপ্টারটার মধ্যে আমরা সেগুলো পড়ব। যেমন আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন টপিকটাতে আসলে কী বোঝায় তার সংজ্ঞা দেয়া আছে এখানে। তো আমরা একটু যাই দেখি কী বললো। বলছে ওয়েব ডিজাইন বলতে বোঝায় একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন এবং গ্রাফিক্স ও ইন্টারেক্টিভ বিষয়বস্তু নির্ধারণ করা। অর্থাৎ একটা ওয়েব পেজের রং কীরকম রং হবে বা কালার কীরকম হবে, কালার কম্বিনেশন, গঠন, গ্রাফিক্স, তারপর হচ্ছে ইন্টেরিয়রের বিষয়গুলো যেমন হচ্ছে কী কী থাকবে কী কী থাকবে না, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে যার মধ্যে থাকে তাকেই হচ্ছে আমার ওয়েব পেজ বলা। আর এগুলো নির্ধারণ করে কে? ওয়েব ডিজাইন নির্ধারণ করে। ওকে, যা ওয়েব পেজের ব্যবহৃত সৌন্দর্য তৈরি করে। অর্থাৎ ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। বিভিন্ন সফটওয়্যার বা টুলস ব্যবহার করে ওয়েব ডিজাইন ওয়েবসাইট যেটা আছে বা ওয়েব পেজ সেগুলো হচ্ছে ডিজাইন করা হয়। আচ্ছা, এখন আসি ওয়েব পেজ কি। ওয়েব পেজ হচ্ছে আমরা যে কোনো একটা ফ্রন্ট লাইনে গেলে বা যে কোনো একটা যদি আমরা পেজ খুঁজতে যাই, সামনে যে আমাদের হোম পেজটা সেটাকে বলা হয় ওয়েব পেজ, ওয়েব পেজের হোম পেজ। তো যেমন আমরা একটা ওয়েব নিলাম, ধরলাম আমরা ইয়াহু বা গুগল নিলাম, সেখানে আমরা বিভিন্ন ধরনের সাইট আমরা খুঁজি। তো যেমন হচ্ছে আমরা একটা কলেজের সাইটই ধরলাম, আমরা কলেজের সাইট এন্টার করলাম। তো ফার্স্টে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস আসে। তো এই যে ইন্টারফেসটা আসে এই পুরো সাইটটা কি তো আপনার বলা হয় হচ্ছে ওয়েব সাইট বা ওয়েব পেজ। ওকে, তো প্রথম যে পেজটা আছে এটাকে বলা হয় হোম পেজ। আচ্ছা, ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্টস। এটা কি এক ধরনের ইলেকট্রনিক ডকুমেন্টস, অর্থাৎ যেগুলো হচ্ছে আপনার অনলাইনে থাকে সেগুলোকে বলা হয় ইলেকট্রনিক ডকুমেন্টস, যা সাধারণত এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এ লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজার সাহায্য করে ইউআরএল। ইউআরএল এটা কি? এটা হচ্ছে ওয়েবের কোথায় আছে সেই অ্যাড্রেসটা, এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে এটি দেখতে পারে। অর্থাৎ যে কোনো দেশের যে কোনো সার্ভারে বসে যদি রেস্ট্রিকশন না থাকে তাহলে সে সেটাই দেখতে পারে বা সেই ওয়েব পেজে এন্টার করতে পারে। একটি ওয়েব পেজ টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। একটা ওয়েব পেজ আমার কি টেক্সট, ভিডিও, অডিও, ফাইল ইত্যাদি সব কিছুই থাকতে পারে। আচ্ছা, তো এখানেই আসি আমাদের ওয়েবসাইট বলছে কি একই ডোমেনের অধীনে সার্ভারে আর রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। অর্থাৎ আমরা যে প্রতিটা পেজ যাই, আমরা একটা ফার্স্ট হচ্ছে আমাদের পেজগুলো যেরকম ডাইনামিক থাকে, যেমন আমরা একটা কলেজে গেলাম ওখানে হোম পেজ থাকলো। তো হোম পেজের মধ্যে আমাদের কী কী থাকতে পারে? হোম পেজের মধ্যে আমাদের ফার্স্টে এরকম থাকতে পারে যে কলেজের বর্ণনাটা দেওয়া আছে, কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর হচ্ছে নিচে একটা ডট দিয়ে দেওয়া থাকে যে টু নো দ্য ফ্যাকাল্টি ইনফরমেশন ইউ মে ক্লিক হেয়ার। ওকে, সো আমরা যখন ওখানে ক্লিক করি তখন আমরা কী করি, ফ্যাকাল্টিদের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমাদের কাছে আসে। যেমন হচ্ছে কেউ হচ্ছে লেকচারার, কেউ হচ্ছে
প্রিন্সিপাল আছে, তো আমাদের এই যে লেকচারার প্রিন্সিপাল বা হচ্ছে কেউ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তো এরা যারা আছে এগুলো হচ্ছে সবাই ধারাবাহিকভাবে হচ্ছে চলে আসে। তো আমরা যার খবরই জানতে চাই তার হচ্ছে ক্যাটাগরি আমরা জানি। লেকচারার ক্লিক করতে চাইলে কোনো লেকচারার স্যারের জন্য আমি যদি দেখতে চাই তাহলে লেকচারারে আমরা ক্লিক করি, দেন আমরা সেখানে গিয়ে লেকচারারকে আমরা পিক করে তার ওই বা বায়োডাটাটা আমরা দেখতে পারি। তো এই যে প্রত্যেকটা পেজ, একটা পেজ থেকে আমি আরেকটা পেজে গেলাম, আরেকটা পেজ থেকে আরেকটা পেজে গেলাম, এই যে প্রতিটা পেজ, এই সবগুলো পেজকে সমষ্টি যদি করি, সমষ্টি করে আমার কী তৈরি হয়, এই সবগুলো পেজকে সমষ্টি করে, এই যে ওয়েব পেজকে সমষ্টি করে আমরা যে সাইট বানাই তাকে বলা হয় ওয়েব সাইট। অর্থাৎ আমরা এই যে ইনফরমেশনগুলো দেই, ইনফরমেশনগুলো দিয়ে একটা পেজ তৈরি করি, এরকম অনেকগুলো পেজ, এক বা একাধিক পেজ, এক না একাধিক পেজ সংযুক্ত করে আমরা যে সাইট তৈরি করি তাকে বলা হয় ওয়েব সাইট। অর্থাৎ একাধিক পেজ সংযুক্ত করলেই একটা সাইট তৈরি হয়, সেই সাইটটিকে আমার বলা হয় ওয়েব সাইট। অর্থাৎ অনেকগুলো ইনফরমেশন আমি এক জায়গায় পাই। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। বলছে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি দেখা যায় তাকে বলা হয় কি, হোম পেজ। অর্থাৎ আমি একটা পেজে প্রবেশ করলাম, সেখানে হচ্ছে আমি যদি ওই যে যেটা বললাম যে কলেজের যদি ওয়েব পেজ তৈরি করি, ফার্স্ট হচ্ছে কলেজের ইনফরমেশনগুলো দেখায়। তো এই যে কলেজের ইনফরমেশনটা দেখায় এটাই আমাকে বলা হয় কি, হোম পেজ। অর্থাৎ ফার্স্ট আমি যেটা পাবো সেটা হচ্ছে হোম। তো ওই পেজে আমি যত কিছু আছে সবগুলোকে বলা হয় হোম পেজের আন্ডারে যে সিকোয়েন্স বা হোম পেজের আন্ডারে যে টেক্সট সেটা। ওকে, এখন আসি ওয়েব। ওয়েব কি, ওয়েব কোনটা? এই যেমন হচ্ছে গুগল দেখেন, ইয়াহু দেখেন, তারপর হচ্ছে ক্রোম দেখেন। তো এই যে এগুলো আছে এগুলো, বা মজিলা ফায়ারফক্স, তো এই যেগুলো আছে এগুলোকে সবগুলো বলা হয় ওয়েব। ওকে, যেখানে হচ্ছে আমরা সার্চ দিতে পারি কোনো কিছু। ওকে, তো এখানে হচ্ছে কি ইন্টারনেট ব্যবহার করে, আচ্ছা, ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। ইন্টারনেট ব্যবহার করে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি, ওয়েব। ওয়েবকে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবও বলা হয়। তিনটি প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে, যেমন কি কি, HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপর কি HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবার কি তৃতীয় হচ্ছে ওয়েব ব্রাউজার, যে প্রোগ্রাম সার্ভার থেকে ডেটা রিসিভ এবং অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে তাকে বলা হয় আমার কি, তাকে বলা হয় আমার ওয়েব ব্রাউজ। অর্থাৎ আমি যদি কোনো কিছু ইংলিশে লিখি, যে মাঝে মাঝে আমরা হচ্ছে বাংলিশেও লিখি, মানে বাংলিশ বলতে ইংলিশ বাংলা মিক্স করে লিখি, তাই না? যেমন হচ্ছে টেক্সটগুলো যদি আমরা মেসেঞ্জারে করি তখন হচ্ছে আমরা এই কাজটা করি। তো এই যে টেক্সটগুলো আছে এগুলো কী করে, এগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে এআই এটাকে জেনারেট করে, দেখে ফার্স্ট এটা কী, পরে এটাকেও ট্রান্সলেট করে আমি আসলে কী চাইছি কাঙ্ক্ষিত মতামতটাও বুঝে দেন হচ্ছে আমাকে কোনো কিছু দেখায় বা ওটার রেজাল্ট আমাকে শো করে। ওকে, তো এই যে রেজাল্টটাও শো করলো, এইটা কার মাধ্যমে করে, এটা মাধ্যমে করে হচ্ছে ওয়েব ব্রাউজার। ওকে, মানে হচ্ছে ফার্স্টে ব্রাউজিং করে আমাদের হচ্ছে রেজাল্টটাও দেখায়। ওকে, যেমন হচ্ছে টিম বার্নার্স-লি 1989 সালে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা HTTP ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে সফল যোগাযোগ সমন্বয় করেছিলেন, এবং তাই টিম বার্নার্স-লি www এটা হচ্ছে জনক হিসেবে বিবেচনা হয়, www। ওকে, তো এরপর হচ্ছে আমাদের যে ঠিকানাটা আছে সেটা দেওয়া হয় ডট, যেমন হচ্ছে গুগলে গেলে google.com এরকম, তো ঠিকানাটা দেওয়া হয়। তো www এর জনককে টিম বার্নার্স-লি। ওকে, এবার আসি ওয়েব পোর্টাল। তো এটা আবার কি, ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট। ওয়েব পোর্টাল কি, ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট। ওকে, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কের সমাহার, যেমন www.bangladesh.gov.bt, এটা হচ্ছে বাংলাদেশের যে অফিসিয়াল যে পেজ আছে সেটা হচ্ছে ওয়েব পোর্টাল, যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য কী করা হয়, সম্মিলিতভাবে এই ওয়েব লিঙ্কে দেওয়া আছে। অর্থাৎ আমি যদি কোনো বাংলাদেশের সম্মিলিত সব কিছু যে ইনফরমেশনগুলো আছে একটা পোর্টালে আমি দেখতে চাই, তখন হচ্ছে আমি শুধু এইখানে ক্লিক করলেই হবে, বাকি সব কিছু আমি এই একটা পোর্টালের মধ্যেই পেয়ে যাবো। এটাকে বলা হয় ওয়েব পোর্টাল। আচ্ছা, সার্ভার বা ওয়েব কম্পিউটার। সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলো তথ্য সরবরাহ করে। সার্ভার কি, সার্ভার হচ্ছে এমন একটা পোর্টাল যেটা হচ্ছে অন্যান্য কম্পিউটার থেকে তথ্য সরবরাহ করে, অর্থাৎ নিজের মধ্যে তথ্য নিয়ে নেয়। ওকে, বা তথ্যগুলোকে ও গ্রহণ করে বা তথ্যগুলোকে রিসিভ করে আর কি। তো এটা হচ্ছে আমার কি ওয়েব সার্ভার। এখন বলছি কি ক্লায়েন্ট কম্পিউটার। আচ্ছা, ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার যা একটি দূরবর্তী কম্পিউটার বা সার্ভারকে সংযুক্ত করে এবং রিসোর্স ব্যবহার করে। আচ্ছা, ক্লায়েন্ট কম্পিউটারের বিভিন্ন ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ ওয়েব ব্রাউজার যেমন হচ্ছে গুগল ক্রোম, ওপেরা, যেমন হচ্ছে গুগল, তারপর হচ্ছে ক্রোম, তারপর হচ্ছে ওপেরা, তারপর হচ্ছে মজিলা ফায়ারফক্স ইত্যাদি হলো এক ধরনের
ক্লায়েন্ট সফটওয়্যার যা ওয়েব সার্ভারের সাথে সংযোগ করে এবং ওয়েব পেজে প্রদর্শন করে। আচ্ছা, ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হচ্ছে আমার কোনো ওয়েব ব্রাউজার, যেমন হচ্ছে গুগল, ক্রোম, ওপেরা, ফায়ারফক্স হলো এক ধরনের ক্লায়েন্ট যা ওয়েব সার্ভারের সাথে সংযুক্ত করে এবং ওয়েব পেজে প্রদর্শন করে। অর্থাৎ এইগুলো আমাদের হচ্ছে ওয়েব সার্ভারের সাথে সংযুক্ত করে এবং আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট আছে সেটা শো করে। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট বা ক্লায়েন্ট কম্পিউটারের কাজ। ওকে, নেক্সটে আমরা যাই। আচ্ছা, ক্লায়েন্ট কম্পিউটার, তো এখানে কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে আপলোড অ্যান্ড হচ্ছে ডাউনলোড। আপলোড কোনটা? যেটা হচ্ছে আমরা ইনপুট করি, মানে ওকে আমরা দেই। যেমন আমরা যখন চ্যাটজিপিটি ইউজ করি, ওকে আমরা বিভিন্ন ফাইল দিই এবং বলি যে এটা রিড করে আমাকে মেইন টপিক বা সামারি করে দাও। আর আউটপুট কোনটা বা হচ্ছে ডাউনলোড করি কোনটা? যেমন হচ্ছে আমরা যে কোনো একটা ফটো বা যে কোনো একটা, ও আমাকে একটা ছোটো সামারি পেজ দিল, আমি সেই পেজটা ডাউনলোড করলাম, এগুলো। তো নিজ কম্পিউটার হতে ডেটা ফাইল বা অন্য কম্পিউটার বা অন্য সার্ভারে প্রেরণ করাকে বলা হয় আপলোড। আচ্ছা, আর ডাউনলোড কোনটা? প্রয়োজনীয় অন্য কম্পিউটার থেকে অথবা সার্ভার থেকে ডেটা যখন আমি নিজের মধ্যে গ্রহণ করবো তাকে বলা হয় আমার কি? তাকে বলা হয় আমার ডাউনলোড। অর্থাৎ এই যে আমি আমার কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল ওকে দিলাম, মানে পিসিতে দিলাম, পিসি আবার সেটা করলো কি, সেখান থেকে একটা, মানে এইখানে তো আমার এআইটা থাকে, সো এআই করলো কি, ডাটাটাকে সামারি করে দেন আমার কাছে আবার ব্যাক দিল, এই যে আমার কাছে ব্যাক দিল, দেন আমি এইখান থেকে এই যে ফাইলটা আছে ফাইলটা রিড করে দেন হচ্ছে আমি এইখানে সামারি যেটা আছে সেটা জানতে পারলাম। বা বিজনেস সামারি ধরো, বা হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে একটা প্রোডাক্টের সামারি, যে কত টুকু বিক্রি হয়েছে এই মান্থে বা কতটুকু টার্গেট ছিল, এটা তো সামারি করে একবারে চার্ট করেও দিল। আচ্ছা, বা ওকে বললাম যে আমরা গ্রাফ করো বা বার চার্ট করে দাও বা হচ্ছে ডায়াগ্রাম বা হিস্টোগ্রাম করে দাও, দেন ওইটা করে দিল। ওকে, তো এই কাজটা হচ্ছে মূলত করে ওরা। আচ্ছা, পরবর্তীতে আমি যাই। আচ্ছা, ওয়েব ব্রাউজ। তো ওয়েব ব্রাউজ কি? এখানে দেখি অবশ্য বোঝা যায় যে ওয়েব ব্রাউজ হচ্ছে যে গুগল ক্রোম যেটা আছে, মোজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে এখানে অ্যাপেল সাফারি যেটা আছে। ওকে, তো ওয়েব ব্রাউজ কি? যে সফটওয়্যারের সাহায্যে, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ওয়েব ব্রাউজ যেটা আছে এটা সফটওয়্যার। আচ্ছা, যে সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরকে সংযুক্ত ওয়েব পেজগুলোকে ব্রাউজ করা বা দেখা যায় তাকে বলা হয় কি? ওয়েব ব্রাউজার বলে। আচ্ছা, ওয়েব ব্রাউজার উদাহরণ কি কি? ইন্টারনেট এক্সপ্লোরার, আচ্ছা, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স অ্যান্ড অ্যাপেল সাফারি ইত্যাদি, এবং আরও আছে ওপেরা মিনি। তো এইগুলো হচ্ছে আমাদের কি? ওয়েব ব্রাউজার। তো এগুলোতে আমরা কী করি? এগুলোতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভারের সাথে কানেক্ট হয়ে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরগুলো আছে বা কাঙ্ক্ষিত যে আমাদের কি বলে, কাঙ্ক্ষিত যে আমাদের যে যেটা আমরা সার্চ করছি বা যেটা হচ্ছে আমরা ফলাফল পেতে চাই, সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা এখান থেকে পেতে পারি বা ডাউনলোড করতে পারি। ওকে, আচ্ছা, ওয়েব ব্রাউজিং পৃথিবীতে বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজ প্রদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে। আচ্ছা, এই বিষয়টা কেমন? আমি যখন কোনো কিছু জানতে চাই, ধরলাম আমি হচ্ছে জানতে চাইলাম ইংল্যান্ডের ইকোনমি কীরকম, তো এটা অবশ্যই ইংল্যান্ড যারা আছে ওদের গভর্নমেন্ট এটা প্রকাশ করে। তো ওরা যখন প্রকাশ করে এখান থেকে বিভিন্ন ধরনের পেজ বা বিভিন্ন ধরনের ওয়েব সার্ভার সেগুলো গ্রহণ করে নিজেদের মতো ডাটা সংগ্রহ করে রাখে। যখন আমরা এটাকে সার্চ দিই যে ইংল্যান্ডের গড় জিডিপি কত বা জিএনপি কত বা জিডিপি কত বা এনএনটি কত, ওকে, সো এগুলো যখন আমরা সার্চ দিই তখন হচ্ছে আমাদেরকে ও সিরিজ ওয়াইজ দেখা যায় কোনটা কত বা কোন বছরে কত ইনকাম হয়েছে, কত নেটওয়ার্থ ছিল, এগুলো আমাদের দেখায়। তো এই যে আমরা এক একটা ইনফরমেশন ওর কাছ থেকে জানতেছি, এক একটা ইনফরমেশন আমরা ঘাটাঘাটি করতেছি, এটাকে বলা হয় ওয়েব ব্রাউজিং। ওকে, তো ওয়েব ব্রাউজিংকে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভার রাখা, এই যে আমি বললাম যে বিভিন্ন দেশের সাথে এই কানেকশনটা হয়, বিভিন্ন দেশের সার্ভার রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজ প্রদর্শন করে তাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। এবার সেই সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কিওয়ার্ডগুলোর জন্য ওয়েব পেজ অনুসন্ধান করে। আচ্ছা, তো আমি ফার্স্ট হচ্ছে ব্যবহারকারীর জন্য একটা কিওয়ার্ডও নেয়। যেমন হচ্ছে আমি বিশাল ওকে একটা লেখা দিলাম, তো ও এত বড় লেখাটা না পড়ে ওইখান থেকে ও সামারিটা গ্রহণ করে, ওই সামারি অনুযায়ী আমার কী কী আউটপুট আসতে পারে সেগুলো আমাকে দিচ্ছে। আচ্ছা, তো এখান থেকে জাস্ট একটা কিওয়ার্ডও নেয়, নিয়ে সেটা ওয়েবসাইটে অনুসন্ধান করে, অর্থাৎ ও পুরো সার্ভারটা ঘুরে ফিরে দেখে যে এখানে এই নামে কিছু আছে কিনা, খুঁজে পেলে সেটা করে কি সেসব কিওয়ার্ড ধারণকারী ওয়েব পেজগুলো ফলাফল হিসাবে উপস্থাপন করে। অর্থাৎ আমি এখানে দিলাম যে ফুটবল লিখলাম আমি, তো ফুটবল সম্বলিত যতগুলো পেজ আছে বা ফুটবল যারা যে পোর্টালগুলো ফুটবলকে রিপ্রেজেন্ট করে বা যে পোর্টালগুলো ফুটবল খেলাকে অ্যানালাইসিস করে, সেই পোর্টালগুলো আমার সবগুলো সামনে চলে আসবে। অ্যান্ড সেগুলোকে আমি হচ্ছে এত বড় যে সামারি দিলাম যে এখান থেকে আমি ফুটবলের সামারি জানতে চাচ্ছি,
ও এত কিছু দেখবে না, শুধু ফুটবলটাকে ফোকাস করবে, অ্যান্ড ওই ফুটবল রিলেটেড যতগুলো পেজ আছে সবগুলোকে দিয়ে দিবে। অ্যান্ড আমি সেখান থেকে কি করব, সেখান থেকে আমি যে সামারি আছে বা সামারি এছাড়াও যে অন্য অন্য পেজগুলো আছে সবগুলো আমার সামনে চলে আসবে, আমার যেটা প্রয়োজন হবে আমি সেখান থেকে সেটা ক্লিক করে আমরা ওই পেজটাকে ভিজিট করব। তো এই যে ফলাফল আছে সেই ধারণকারী পেজগুলোকে ফলাফল হিসেবে উপস্থাপন করে কিওয়ার্ড হলো ব্যবহারকারী যা লিখে সার্চ দিচ্ছে সেটা। ওকে, ব্যবহারকারী যা লিখে সার্চ দিচ্ছে সেটা, অর্থাৎ সবগুলো সার্চে যে বাটন ও নিয়ে কাজ করবে এরকম না, বাট যতটুকু ম্যাক্সিমাম পসিবল ও ততটুকু নিয়ে কাজ করে। ওকে, তো এটাকে হচ্ছে আমাদের ওয়েব পেজ বা ওয়েব সার্ভারের জন্য ব্রাউজিং বলা আছে, ব্রাউজিং। ওকে ওকে, পরবর্তীতে যাই। আইপি অ্যাড্রেস। আচ্ছা, আইপি অ্যাড্রেস। আচ্ছা, তো এইখানে একটা কথা আছে, আইপি অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা হচ্ছে ওয়াইফাই ইউজ করি, তো ওয়াইফাইতে যখন আমরা পাসওয়ার্ড যখন আমরা হচ্ছে সেট করি তখন হচ্ছে ওইখানে একটা আইপি অ্যাড্রেস আসে। যেমন টিপি লিঙ্কের ক্ষেত্রে যদি আমি আইপি অ্যাড্রেসটা বলি তখন হচ্ছে ওটা এরকম থাকে 192.168.0.1। ওকে, সো এরকম একটা হচ্ছে অ্যাড্রেস থাকে ওর। তো এই অ্যাড্রেসটা হচ্ছে শুধু টিপি লিঙ্ক ওয়াইফাইয়ের জন্য ইউনিক, টিপি লিঙ্কের জন্য। এটা হচ্ছে শুধু টিপি লিঙ্ক ওয়াইফাইয়ের জন্য এই আইপি অ্যাড্রেস, অর্থাৎ প্রত্যেকটা অ্যাড্রেস একটা নির্দিষ্ট পয়েন্ট বা একটা নির্দিষ্ট কোম্পানির জন্য রেজিস্টার করা থাকে। এই অ্যাড্রেসটা প্রত্যেকটা কোম্পানি ব্যবহার করে। ওকে, এই অ্যাড্রেসটা কী করে প্রত্যেকটা কোম্পানি ব্যবহার করে থাকে, ওদের হচ্ছে যে সার্ভিসটা প্রোভাইড হয় সেটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই হয়। এটা হচ্ছে ওদের একটা ইউনিক বৈশিষ্ট্য। ওকে, ওই আইপি অ্যাড্রেসটা সবার জন্য কী থাকে, ইউনিক থাকে। এই আইপি অ্যাড্রেস কিন্তু কেউ কখনো আর ব্যবহার করতে পারবে না, কারণ এটা ওদের নামে রেজিস্টার করা আছে। ওকে, এটা একটা স্পেস কিনতে হয় গুগল থেকে বা হচ্ছে সার্ভার থেকে, তো কেনার পর ওদের জন্য এই আইপি অ্যাড্রেসটা রেজিস্টার হয়ে যায় বা এই প্যাথটা হচ্ছে ওদের জন্য রেজিস্টার হয়ে যায়। এই অ্যাড্রেসটা আর কেউ কখনো নিতে পারবে না। ওকে, তো এখানে কি লেখা আছে, আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রোটোকল। সো এটা আসলে কী দেয়, এটা আসলে সুরক্ষা দেয়। আচ্ছা, আইপি অ্যাড্রেস হলো, ওকে বললো কি, আইপি অ্যাড্রেস হলো লজিক্যাল সংখ্যাসূচক অ্যাড্রেস। তো এটা একটা কি লজিক্যাল সংখ্যাসূচক অ্যাড্রেস যা টিসিপি বা আইপি, আচ্ছা এই যে টিসিপি বা আইপি ভিত্তিক নেটওয়ার্ক প্রতিটি কম্পিউটার, প্রিন্টার, সুইচ, রাউটার ও অন্যান্য যে কোনো ডিভাইসে অ্যাসাইন বা আরোপিত করা হয়। অর্থাৎ যে কোনো ধরনের কম্পিউটার, রাউটার, তারপর কিবোর্ড, সো এই সবগুলোর মধ্যে কী করা হয়, অ্যাসাইন করা হয় এবং ওদের একটা ইউনিক বৈশিষ্ট্য হিসেবে এটাকে ধরা হয় বা গণ্য করা হয়। আচ্ছা, একটি নেটওয়ার্কের প্রতিটি আইপি অ্যাড্রেস অদ্বিতীয়। একটা নেটওয়ার্কের প্রতিটি আইপি অ্যাড্রেস কি অদ্বিতীয়, যা নেটওয়ার্কের প্রতিটি নোডকে স্বতন্ত্রভাবে শনাক্ত করে ব্যবহার করা হয়। স্বতন্ত্রভাবে কী করে শনাক্ত করে ব্যবহার করা হয়। আইপি অ্যাড্রেসের সংখ্যাগুলো দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি নেটওয়ার্কের অংশ, আরেকটা হচ্ছে হোস্ট অংশ। তো নেটওয়ার্কের অংশটা কেমন, একটি নির্দিষ্ট করে যে এই ঠিকানাটি কোনো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, অর্থাৎ নেটওয়ার্ক যে অংশটুকু আছে এটা হচ্ছে ঠিকানার এমনভাবে সেট করে যে এটা কোন নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত তা ঠিক করে কে এই যে আমার নেটওয়ার্কের যে অংশটুকু আছে সেই অংশটুকু। আরেকটা আছে হোস্ট, একটি নেটওয়ার্ক সঠিকভাবে অবস্থানটিকে নির্দেশ করে। আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্টে আমরা যেটা দেখলাম নেটওয়ার্ক, ওটা কি করে নেটওয়ার্ক কোন নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত এটাকে ফিক্স করে। আর হোস্ট যে আছে সেটা হচ্ছে এই নেটওয়ার্কটার যে ফাংশন করে, অর্থাৎ সঠিকভাবে অবস্থান এটা হচ্ছে নির্দেশ করে বা কোন অবস্থায় আছে বা কোথায় আছে এটা নির্দেশ করে কে আমার এই হোস্ট। ওকে, তো আইপি অ্যাড্রেস মূলত দুই প্রকার, একটা কি IPv4 অ্যান্ড IPv6, IPv4 অ্যান্ড IPv6। ওকে, তো IPv4 যেটা আছে তার বৈশিষ্ট্যটা আমরা দেখি, পরে হচ্ছে IPv6 এর বৈশিষ্ট্য দেখবে অ্যান্ড দুটার হচ্ছে পার্থক্য করার চেষ্টা করবো আমরা। ওকে, তো IPv4 কি, IPv4 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আচ্ছা, তাহলে ওইটা কি হবে, ওটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আচ্ছা, বর্তমানে IPv4 বহুল ব্যবহৃত আইপি অ্যাড্রেস। আচ্ছা, IPv4 প্রতিটি আইপি অ্যাড্রেসের প্রকাশের জন্য 4টি অংশ বা অক্টেট থাকে। ওকে, তো IPv4 এ প্রতিটি জায়গা করার জন্য কয়টা অংশ থাকে, 4টা করে অংশ থাকে। ওকে, তো 4টা করে অংশ থাকে যা বা হচ্ছে অক্টেট থাকে। আচ্ছা, প্রতিটি অংশে 8 বিট, তা মোট হয় কত, 32 বিট। অর্থাৎ আমরা যদি আইপি অ্যাড্রেস নেই, এখানে মোট 4টা অংশ থাকে IPv4 এ, এই একটা অংশ, এই একটা অংশ, দুইটা অংশ, এই একটা অংশ, তিনটা অংশ, একটা অংশ, 4টা অংশ। প্রতিটি অংশে 8টা করে বিট অবস্থান করতে পারে। প্রতি অংশ কয়টা করে বিট, 8টা করে। এটার ক্ষেত্রে 8টা, এটার ক্ষেত্রে 8টা, এটার ক্ষেত্রে 8টা। প্রতিটি বিটে যদি 8টা করে অংশ অবস্থান করতে পারে তাহলে মোট অংশ কয়টা,
8 × 4 বা 32। ওকে, 32 অর্থাৎ মোট বিট কত? মোট বিট হচ্ছে 32 বিট। প্রতিটি অক্টেট ডট পয়েন্ট ধারা কি পৃথক করা হয়। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম যে এরকম যে 192, 168, তারপর হচ্ছে কত 01। তাহলে এখানে কটা অংশ? 1, 2, 3, 4টা। তাহলে এটা কি IPv4। তাহলে এই প্রত্যেকটা অংশের জন্য কতগুলো ঘর থাকে? 4টা করে, 8টা করে। এখানে 8টা ছিল, এইখানে 8টা ছিল, এইখানেও 8টা ছিল। তো এই যে 8টা করে আমার ঘর থাকে, এইগুলোকে আমার কি বলা হয়? এগুলোকে আমার বলা হয় বিট। তো মোট যে আমার বিট আছে, মোট বিট কয়টা? এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, মোট বিট হচ্ছে আমার 32টা। ওকে, তো মোট আমার এখানে বিট থাকলে আমরা দেখলাম 32টা। তো IPv যেটা 4 আছে, IPv সাধারণত কি ডেসিমাল ফরম্যাটে লেখা, অর্থাৎ এইটা যেটা আছে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। এখন বলছে প্রতিটি অংশের ডেসিমাল সংখ্যাটিকে 0 থেকে কত পর্যন্ত হতে পারে? 255 এর মধ্যে কোনো একটি সংখ্যা হবে, অর্থাৎ 0 থেকে 255। আসলে তাহলে সংখ্যা কতগুলো? সংখ্যা হচ্ছে 256টা। 256টা। ওকে, তাহলে 256টা সংখ্যার মধ্যে কি হতে হবে? এই 256টা সংখ্যার মধ্যে হতে হবে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 বা 256টা সংখ্যার মধ্যে হতে হবে। যেমন হচ্ছে এটা 216, তারপর হতে পারে কত 27, তারপর হতে পারে কত 61, তারপর হতে পারে কত 137। বা IPv4 এর মোট 332 বা এত সংখ্যা অদ্বিতীয়ভাবে অ্যাড্রেস পাওয়া যায়। অর্থাৎ মোট কতগুলো অ্যাড্রেস পাওয়া যায়? এখানে হচ্ছে মোট অ্যাড্রেস পাওয়া যায় হচ্ছে 4294967 অর্থাৎ এতগুলো ইউনিক অ্যাড্রেস পাওয়া যায়। অর্থাৎ এতগুলো ওয়েব পেজকে বা এতগুলো আমার রাউটার বা সব কিছু যদি আমি মিলাই, তাহলে এতগুলোকে আমার কী করতে পারবে? ওই ইউনিকভাবে অ্যাড্রেস করতে পারবে বা ইউনিকভাবে ওর নাম দিতে পারবে। ওকে, একটি বৃহৎ সংখ্যার মতে মনে হলেও বিশ্বজুড়ে ইন্টারনেটে সংযুক্ত সমস্ত ডিভাইসগুলোকে কভার করার জন্য আর যথেষ্ট নয়। আচ্ছা, তো এইটা হচ্ছে কি পৃথিবীর সবগুলোকে যদি আমি ওয়েব পেজে নেই, তাহলে এটা কি সংযুক্ত করার মতন? এটা ক্যাপাবেল না, আমার আরও দরকার। কারণ কি আমরা এখন বর্তমানে নতুন নতুন আরও ওয়েবসাইট তৈরি হচ্ছে বা হিউজ পরিমাণ আমার কিন্তু ওয়েবসাইট আছে, সবগুলোকে রেজিস্টার করলে কিন্তু এইটা থাকে না বা এটার আরও দরকার হয় আমার। তো অতএব এই ডিভাইসের জন্য আমার কি ইন্ট্রোডিউস করা হয়েছে? IPv6 আমার ইন্ট্রোডিউস করা হয়েছে। নতুন যে আমার একটা বৈশিষ্ট্য সম্পন্ন বিট আছে সেটা হচ্ছে IPv6। তো IPv6 কি? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ওকে, কোথায় গেল? এখানে একটা, আচ্ছা পরে দেখতেছি। আচ্ছা, IPv6 ওইখানে একটা উদাহরণ আছে, দেখাবো না, আমি এখানে এটা করাইনি। IPv6 এর প্রতিটি IP অ্যাড্রেস প্রকাশের জন্য মোট 8টি অংশ থাকে। তাহলে আগেরটা আমরা পাইছিলাম কটা? 4টা করে অংশ পাইছিলাম। তাহলে এবার কটা অংশ থাকবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা করে অংশ থাকবে এবং প্রতি বিটে কয়টা করে থাকবে? আগেরটা ছিল 4টা বিট অ্যান্ড 4টা অংশ অ্যান্ড 8 বিট করেছিল। এখন হচ্ছে এখানে 8টা বিট 16টা করে থাকবে। 16 এরকম করতে করতে আমার কয়টা? 8টা ব্লক তৈরি করবে। আচ্ছা, তাহলে এখানে মোট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 16। এতটুকু পর্যন্ত যাইতে পারবে, অর্থাৎ 0 থেকে এই সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা এখানে বসতে পারবে। আচ্ছা, আর প্রতিটি সংখ্যাকেই ভাগ করা হয় কি দিয়ে? এটা দিয়ে। আচ্ছা, প্রতি IP অ্যাড্রেসে প্রকাশ করার জন্য 8টি থাকে এবং 16টি বিট, অর্থাৎ মোট 128টি বিটের প্রয়োজন হয়। অর্থাৎ এখানে 16, এখানে 16, এখানে 16, এখানে 16, মোট কত? 16 × 8। তো এতগুলো বিট আমার কি করা হয়? প্রয়োজন হয়। আচ্ছা, তো এর প্রতিটি ভাগকে কি দিয়ে পৃথক করা হয়? এই যে এটা দিয়ে হচ্ছে পৃথক করা হয়। প্রতিটা ভাগকে আমার হচ্ছে এই সংখ্যাটা দিয়ে পৃথক করা হয়। IPv6 এর যে অক্ষরগুলো আছে সেগুলো কি দিয়ে হয়? হেক্সাডেসিমাল। তো প্রথম যেটা দেখছিলাম IPv4 সেটা আমার কি দিয়ে হয়েছিল? ডেসিমাল। এখন যেটা আছে IPv6 সেটা আমার কি দিয়ে হইতেছে? এটা আমার হচ্ছে কি দিয়ে? হেক্সাডেসিমাল দিয়ে ফরম্যাটে লেখা হয়। যেমন 2001, তারপর হচ্ছে CDBA 0000000000000 3257962652। এক্ষেত্রে শূন্যগুলো বাদ যেতে পারে, অর্থাৎ এইটা আমার কি লেখার নিয়ম। আচ্ছা, IPv6 ধারা হচ্ছে মোট এত, অর্থাৎ এতটি সংখ্যা অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। ওকে, তো এতগুলো সংখ্যা হচ্ছে মোট অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। ওকে, আমরা এখন দেখি ওয়েব পেজ যে অ্যাড্রেসটা আছে বা হচ্ছে ইউআরএল যেটা আছে আমরা সেটা একটু দেখবো, সেটা একটু বিশ্লেষণ করবো, ইউআরএলটা কীভাবে আসে বা ইউআরএলটা কীভাবে কাজ করে। আচ্ছা, তো ফার্স্টেই আসি ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল।
প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট বা অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে যার সাহায্যে ইন্টারনেট সংযুক্ত হয়ে থাকে। ওয়েব ব্রাউজারের সাহায্যে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলোকে ব্রাউজিং করা যায়, সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে। আচ্ছা, ওয়েব অ্যাড্রেস ইউআরএল নামেও পরিচিত। তারপর কি বলছে, ইউআরএল অর্থাৎ ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, তো ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল অর ইউনিফর্ম। ইউনিফর্ম মানে হচ্ছে সমান্তরাল বা হচ্ছে আমরা ধরতে পারি একটা লাইন যেখানে হচ্ছে সমানভাবে বিস্তৃত থাকে সব কিছু। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, একটি ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল এর বিভিন্ন অংশ থাকে, যেমন কি থাকে, সাবডোমেইন থাকে। তো ফার্স্ট হচ্ছে আমি ইউআরএলটা দেখি, এরকম থাকে আমাদের হচ্ছে যে কোনো যে আমরা ল্যাপটপে একটা কোনো সাইটে ঢুকি, যেমন হচ্ছে আমরা কলেজের সাইটে যদি ঢুকি, সেখানে যদি আমরা ইউআরএলটা দেখি, দেখবো যে ফার্স্টে শুরু হয় HTTPS, এরপর দুটো স্ল্যাশ ব্যাকস্ল্যাশ আসে, দেন হচ্ছে কোডন আসে, দেন হচ্ছে আমার এইখান থেকে www দিয়ে দেন আমার ওয়েব পেজের নামে শুরু হয়। ওকে, তো এইখানে যেমন হচ্ছে আমরা এইচএসসি এর জন্য গেলাম, তো এখানে www আসতে পারে, তো এখানে ওয়েব পেজটা হয়তো ওইভাবে তৈরি হয় নাই। তো ফার্স্টে দেখি আমাদের কি আসলো, HTTPS, দেন হচ্ছে এইটা আসলো, দেন দুটো ব্যাকস্ল্যাশ, দেন এইচএসসি, দেন এইটা, দেন এইটা, দেন এইটা, দেন এইটা, এইটা। আচ্ছা, তো ফার্স্টে আমাদের যেটা আসে, এই যে এটা আমাদের কি, এটা হচ্ছে প্রোটোকল। নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেস দিয়ে এটা হচ্ছে লিঙ্ক করা থাকে, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসও বহন করে। তো এটা হচ্ছে প্রোটোকল। এই যে এটা আছে ফার্স্টে যেটা, এটাকে বলা হয় সাবডোমেইন। এই যে এর পরে যে আছে, পরের যতটুকু অংশ আছে সবটুকুকে, এই স্ল্যাশের আগ পর্যন্ত যতটুকু অংশ আছে সেটাকে বলা হয় ডোমেইন বা ডোমেইন নেম। বাট এই যে এইচএসসি এর পরে হচ্ছে একটা ডট দিয়ে যে পরের অংশটুকু আছে এটাকে বলা হয় কি সেকেন্ড লেভেল ডোমেইন। আর এইচএসসি যে আছে এটাকে বলা হয় কি থার্ড লেভেল ডোমেইন। আর এই যে বিডি ডট দিয়ে আছে, এই যে এটাকে বলা হচ্ছে, আচ্ছা, এই যে এতটুকুকে বলা হয় কি, আমার এতটুকুকে বলা হচ্ছে টপ লেভেল ডোমেইন। আর লাস্টে আমার যে স্ল্যাশ দিয়ে যেটা আছে এটা হচ্ছে ফাইল নেম, বা কোন ফাইলে আমি ঢুকছি বা কোন ফাইলে আমি এন্টার করছি সেটা দেখানোর জন্য হচ্ছে আমার এই ফাইলটা ব্যবহার করা হয় বা এই স্ল্যাশটা ইউজ করা হয় আমার। আচ্ছা, তো পরবর্তীতে যাই। আচ্ছা, ডোমেইন নেম বলছে কি, ডোমেইন নেম হচ্ছে এমন একটি স্বতন্ত্র টেক্সট বা অ্যাড্রেস যা কোনো ওয়েবসাইট আইপি অ্যাড্রেসে প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ ধরা যাক www.facebook.com। এর পরিবর্তে 31.13.78.35 এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুক এর ওয়েবসাইট ব্রাউজ করা যায়। অর্থাৎ www.facebook.com ডোমেইন নেমটি আইপি অ্যাড্রেস এতকে প্রতিনিধিত্ব করছে। ওকে, তো আইপি অ্যাড্রেস কোনটাকে প্রতিনিধিত্ব করছে, এই যে এটা, তো কে প্রতিনিধিত্ব করছে, facebook.com। মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেইন নেম ব্যবহার করে, সবসময় কী করে, ডোমেইন নেম ব্যবহার করে। কারণ আইপি অ্যাড্রেস কিন্তু মুখস্থ রাখার বিষয় না, আইপি অ্যাড্রেস কিন্তু অনেক বড় হতে পারে, IPv4 IPv6 আমরা দেখলাম বিশাল বড় হতে পারে এটা, তাই না? তো এটা কিন্তু মুখস্থ রাখা যায় না। তো এই জন্য মানুষ কী করে, মানুষ হচ্ছে এই যে আমাদের ডোমেইন যে নেমটা আছে এই নেমটা মনে রাখে, বা হ্যাঁ ডোমেইনের নেমটা মনে রাখে। কারণ আইপি অ্যাড্রেস সংখ্যাগুলো সংখ্যাবাচক, তাই মনে রাখা কষ্টকর, কিন্তু ডোমেইন নেম টেক্সট, তাই মনে রাখা খুবই সহজ। এক্ষেত্রে ডিএনএস সার্ভার বা ডোমেইন নেম সিস্টেম সার্ভারের মাধ্যমে আইপি অ্যাড্রেসগুলোকে ডোমেইনের নেম প্রদান করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের জন্য একটা নির্দিষ্ট নাম থাকে এবং এই নামটা শুধু ওই আইপি অ্যাড্রেসের জন্যই রেজিস্টার করা থাকে, যাতে আমি যদি এই নামে সার্চ দিই আসলে আইপি অ্যাড্রেসটা শো করে, বাট আমরা ওই নামের যে লিস্ট আছে সেই নামের লিস্টটা প্রদর্শন করে আমাদের সামনে। ওকে, ডোমেইন নেম ব্যবহার করার আগে অবশ্যই নিবন্ধন করতে হবে। হ্যাঁ, এটা প্রতিটা ইউনিকভাবে নিবন্ধন করা থাকে, যেটা বললাম প্রতিটি ডোমেইন নেম অদ্বিতীয়। কোনো দুইটি ওয়েবসাইটে একই ডোমেইন নেম থাকতে পারে না। ইন্টারনেট, তারপর হচ্ছে কর্পোরেশন ফর অ্যাসোসিয়েটেড নেমস, আচ্ছা অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, একটি আমেরিকান অলাভজনক সংস্থা। অর্থাৎ অলাভজনক মানে কি, এদের কোনো লাভ নেই বা এরা কোনো ইন্টারেস্টের মাধ্যমে করে না, যা হচ্ছে সংস্থা যা সারা বিশ্বের ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, বা কোনো চার্জ করে না আর কি, বাট এটার জন্য স্পেস আমাদের কিনতে হয়। আচ্ছা, প্রতিটি ডোমেইন নেম এর দুইটি প্রধান অংশ থাকে, কী করে, সেকেন্ড লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন অ্যান্ড হচ্ছে থার্ড লেভেল ডোমেইন। এটা হচ্ছে ঐচ্ছিক, বাট আমাদের এই প্রথম দুইটা থাকেই। আচ্ছা, তো থার্ড লেভেল ডোমেইন তো আমরা দেখছিলাম, যেটা সেকেন্ড লেভেল ডোমেইনের মধ্যেই চলে আসে মূলত। আচ্ছা, তো সেকেন্ড লেভেল ডোমেইন সাধারণত প্রতিষ্ঠানের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। তো আমি যেরকম ফেসবুক, তো ফেসবুকের প্রতিষ্ঠানের নাম কি মেটা, তো মেটার সাথে সামঞ্জস্য থাকে। তো সেকেন্ড লেভেল ডোমেইন অনেক সময় সেকেন্ড লেভেল ডোমেইনকে অনেক সময় কী বলা হয়, ডোমেইনও বলা হয়। আচ্ছা, ডোমেইনের নামকরণের ক্ষেত্রে কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার যেমন এগুলো ব্যবহার করা যায়
না, শুধু বর্ণ ব্যবহার করেই এটা করা হয়। ডোমেইনের ব্যবহারকৃত বর্ণগুলো কেস সেন্সিটিভ নয়, অর্থাৎ এগুলো সবগুলো বর্ণই ব্যবহার করা যায়, বাট বর্ণ ব্যবহার করেই আমার করতে হয়। আচ্ছা, তো সেকেন্ড আর থার্ড লেভেল ডোমেন যেটা আছে আমরা দেখে এই যে সাব ডোমেন। ওকে, তো এটা হচ্ছে আমার কি সেকেন্ড লেভেল ডোমেন। কি বলে, এই যে সেকেন্ড লেভেল ডোমেন বা সাব ডোমেন হচ্ছে আমার এই যে এতটুকু। আচ্ছা, তো সেকেন্ড লেভেল ডোমেন বা সাব লেভেল ডোমেন হচ্ছে আমার এতটুকু। দেন এইখানে যে প্রথম যতটুকু আছে এটাকে বলা হয় থার্ড ডোমেন। ওকে, বা থার্ড লেভেল ডোমেন বা এটাকে সাব ডোমেনও বলা হয়। আর এইটুকু যতটুকু আছে এটাকে বলা হয় সেকেন্ডারি ডোমেন। আর এই সম্পূর্ণটুকু বলা হয় আমার কি ডোমেইন নেম। আর এটুকু বলা হয় আমার টপ লেভেল ডোমেন, এই যে কম থেকে আইসিটি পর্যন্ত, মানে স্ল্যাশের একটা পর পর্যন্ত। আচ্ছা, তো এটুকু বলা হয় আমার কি টপ লেভেল ডোমেন। আচ্ছা, টিডিসি টপ লেভেল ডোমেন ধারা প্রতিষ্ঠানের ধরন বা প্রতিষ্ঠান কোন দেশের তা বোঝানো, অর্থাৎ টপ লেভেল যে ডোমেনটা আছে এটা হচ্ছে প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠান। ওকে, অ্যান্ড পরবর্তী যেটা আছে এটা হচ্ছে প্রতিষ্ঠান কী রকম প্রতিষ্ঠান, ওইটা হচ্ছে আমার মিন করে। ওকে ওকে, 1 মিনিট। আচ্ছা, তো টিডিসি ধারা হচ্ছে প্রতিষ্ঠানের ধরন এবং প্রতিষ্ঠান কোন দেশের ধারা চালিত সেটা বোঝানো হয়। অর্থাৎ টিডিসি বা টপ লেভেল ডোমেন হচ্ছে কোন দেশের প্রতিষ্ঠান নেতা এবং কী ধরনের অ্যাক্টিভিটি সেটা কার্যক্রম করে বা কী ধরনের অ্যাক্টিভিটি সেটা চালায় এটা বোঝানো হয়। টিডিসি এর আবার হচ্ছে টিএলডি আবার দুইটা অংশ, যেমন হচ্ছে কি জেনেটিক ডোমেন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। জেনেটিক মানে হচ্ছে কী ধরনের ডোমেন, আর কান্ট্রি ডোমেন মানে হচ্ছে কোন দেশের ডোমেন। যেমন জেনেটিক ডোমেন হচ্ছে এই যে এগুলো কোন ধরনের ডোমেন এটা দিয়ে এটা বোঝা যায়। যেমন এডু দিয়ে হচ্ছে এডুকেশন বা শিক্ষা প্রতিষ্ঠানের, এসি এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের, কম দিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ওআরজি দিয়ে অর্গানাইজেশন, গভট দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এডু অ্যান্ড এসি এটা দিয়ে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, নেট এটা দিয়ে হচ্ছে নেটওয়ার্ক সার্ভারের প্রতিষ্ঠান, অ্যান্ড মিল এটা দিয়ে হচ্ছে মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত প্রতিষ্ঠান, MIL। ওকে, এটা হচ্ছে মার্কিন সেনাবাহিনীর জন্য নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। বীজ এটা হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের জন্য প্রতিষ্ঠান। ইনফো মানে হচ্ছে তথ্য সংরক্ষিত, যে কোনো ধরনের তথ্য বা আইসিটি সংরক্ষিত যে কোনো বিষয়ে আমরা যদি বের করতে চাই তখন হচ্ছে আমাদের এটা ইউজ করি। তো এইগুলো হচ্ছে আমাদের ডোমেন নেম, যেগুলো আমরা ইউজ করে কী করি, যেগুলো আমরা ইউজ করে কোনো প্রতিষ্ঠানের ধরন বা হচ্ছে কোন প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হয়, কোন বিষয়ের উপর পরিচালিত হয়, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে পাই। ওকে, তো এটা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে এইখান থেকে নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, পরবর্তী দেখি কান্ট্রি ডোমেন। তো কান্ট্রি ডোমেন হচ্ছে ওয়েব অ্যাড্রেস এর একেবারে শেষের অংশে যা প্রতিষ্ঠানের কোনো দেশের নাম নির্দেশ করে। কান্ট্রি ডোমেন সকল ওয়েবসাইটের জন্য অত্যাবশ্যকীয় নয়, যেমন হচ্ছে www.mhcare.com.bd। এই ওয়েবসাইটের অ্যাড্রেসের একেবারে শেষে বিডি লেখা আছে, এইটা হচ্ছে ওয়েবসাইটকে বাংলাদেশি নির্দেশ করে। যেমন শুধু যদি .bd লেখা থাকে তখন এটা হচ্ছে কি বাংলাদেশি। .au অস্ট্রেলিয়া, তো এটা হচ্ছে কি অস্ট্রেলিয়ার। IN এটা হচ্ছে ইন্ডিয়ান। ওকে, এটা হচ্ছে ইন্ডিয়ান। তারপর হচ্ছে BR এটা কি, এটা হচ্ছে ব্রাজিলের। BR কিন্তু একটা ট্যাগও আছে, আবার এটা গোলাই ফেলেন না। BR একটা ট্যাগ আছে যেটা হচ্ছে লাইনটাকে আসলে ভাঙে, তো এটা পরে দেখাবো না। আচ্ছা, CN এটা হচ্ছে চায়না। আচ্ছা, FI এটা হচ্ছে ফিনল্যান্ড। FR এটা হচ্ছে ফ্রান্স। FI হচ্ছে ফিনল্যান্ড, FI ফিনল্যান্ড, FR ফ্রান্স। HK হংকং। তারপর হচ্ছে CA কানাডা, এইখানে একটা আছে CN চীন, CA কানাডা, CN চীন, CA কানাডা। RU এটা হচ্ছে রাশিয়া। IR এটা হচ্ছে ইরান। TR এটা হচ্ছে তুরস্ক। TR তুরস্ক, IR হচ্ছে ইরান। ওকে, সো এবারে সেই সাবডোমেন বা হচ্ছে থার্ড লেভেল ডোমেন আছে। সাবডোমেন হচ্ছে মূলত ডোমেনের অংশ যা থার্ড লেভেল বা তৃতীয় স্তরের ডোমেন বলা হয়। সাব লেভেল বা সাব লেভেল যে ডোমেনটা আছে সেটা হচ্ছে মূল ডোমেনের একটা অংশ, যেটাকে থার্ড লেভেল ডোমেন বা তৃতীয় স্তরের ডোমেনও বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে একটি ডোমেনের বা সাব ডোমেনেও থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, তো এই যে আমাদের যে থার্ড লেভেল ডোমেনটা আছে এটা হচ্ছে ডোমেনের যে সাব ডোমেন আছে সেখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, নির্ভর করে। আচ্ছা, একটি ওয়েবসাইটে বিভিন্ন সেকশনে ভাগ করা যায় সাব ডোমেনে, যেমন হচ্ছে কি আইপি অ্যাড্রেস, এমন হচ্ছে ডোমেন নেম। তো আইপি অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত তাই মনে করা কঠিন। আচ্ছা, আইপি অ্যাড্রেস হচ্ছে নাম্বার দ্বারা লিখিত। আচ্ছা, তো এখানে হচ্ছে পার্থক্য করে আমরা আইপি অ্যাড্রেস আর হচ্ছে ডোমেন নেম, এদের মধ্যে পার্থক্য কেন আমরা ডোমেন নেম ব্যবহার করি, আইপি অ্যাড্রেস ব্যবহার করি না? আইপি অ্যাড্রেস ব্যবহার করি না এই কারণে, কারণ আইপি অ্যাড্রেস হচ্ছে আমার কি সংখ্যাবাচক, তাই মনে রাখাটা একটু কঠিন, তাই হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা ব্যবহার করি না। বাট ডোমেন নেম যেটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের টেক্সটবাচক, তাই এটাকে আমরা মনে করতে পারি। আচ্ছা, সহজেই মনে করতে পারি আর কি। একটি কম্পিউটারে বান্ধব এবং
IANA দ্বারা নিয়ন্ত্রিত। এটি কি কম্পিউটার বান্ধব এবং IANA দ্বারা নিয়ন্ত্রিত, একটা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত আর কি। একটি ব্রাউজিংয়ে সরাসরি বুঝতে পারে। আচ্ছা, আর এটা কি ব্রাউজার সরাসরি বুঝতে পারে না কি দিয়ে চাওয়া হয়েছে ওইটা। তো ও খুঁজে কি, ও খুঁজে আর কোরসপন্ডিং আইপি অ্যাড্রেস খুঁজে ও আইপি অ্যাড্রেসটাকে আবার সার্চ করে, আইপি অ্যাড্রেস যেটা যেটা দেখায় ও আমাদের সেটা প্রদর্শন করে। আর এটি কি মানুষ বান্ধব অ্যান্ড হচ্ছে কি, আচ্ছা তো আমাদের এই যে এটা ছিল এটা হচ্ছে কম্পিউটার বান্ধব, অর্থাৎ কম্পিউটার খুব সহজে মনে রাখতে পারে। আর আমাদের এটা হচ্ছে কি মানুষ বান্ধব, অর্থাৎ মানুষ খুব সহজে এটা মনে রাখতে পারে, যেমন ফেসবুক, টুইটার এগুলো। আচ্ছা, তো আইপি অ্যাড্রেস আর ইউআরএল যেটা আছে এদের মধ্যে পার্থক্যটা একটু দেখি। তো আইপি অ্যাড্রেস যেটা আছে এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আর ইউআরএল যেটা আছে এটার পূর্ণরূপ কি, এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, ডিএনএস এটা কি সার্ভার প্রয়োজন নেই, কার জন্য, আইপি অ্যাড্রেসের জন্য ডিএনএস সার্ভার প্রয়োজন নেই, কারণ আইপি অ্যাড্রেস ইউনিক। আর এটার জন্য কি আমার ডিএনএস সার্ভারটা প্রয়োজন আছে। আচ্ছা, এবার যে বলছে আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট সংখ্যায় সীমিত, আর ইউআরএল কোনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমিত নয়। তার মানে আইপি অ্যাড্রেস কি আমার একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমিত, বাট ইউআরএল যেটা আছে এটা একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে আমার সীমিত না, অর্থাৎ এটা বিভিন্ন সংখ্যার হতে পারে, বাট আইপি অ্যাড্রেস হচ্ছে আমার একটা নির্দিষ্ট সংখ্যা। যেমন হচ্ছে IPv4 একটা সংখ্যার মধ্যে যেমন হচ্ছে 4টা ব্লক হতো, 4টা 8টা করে আসতো। আর IPv6 দেখলাম 8টা ব্লক হতো, 8টা 16টা করে আসতো। তো একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে ফিক্সড, বাট আমাদের কি এই যে ইউআরএল যেটা আছে এটা কোনো ফিক্সড না, ওকে, সংখ্যার মধ্যে সীমিত নয়, ওকে। তো ডিএনএস সার্ভারটাকে আমরা একটু এটা দেখি, ওকে। ডিএনএস সার্ভার এর পূর্ণরূপ হলো ডোমেইন নেম সিস্টেম সার্ভার। তো ডিএনএস সার্ভারটাকে এটা হচ্ছে ডোমেইন নেম সার্ভার। এটা কি করে, ডোমেইনগুলোকে নিয়ন্ত্রণ করে। আমরা একটু আগে দেখলাম আইপি অ্যাড্রেসটাকে নিয়ন্ত্রণ করে না, এটা হচ্ছে ডোমেইন নেমটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ডিএনএস এর পূর্ণরূপ হলো ডোমেইন নেম সার্ভার। আমরা যখন ব্রাউজারে কোনো ওয়েব অ্যাড্রেস লিখি, রিকোয়েস্ট করি, তখন ব্রাউজার প্রথমে এই বা ওই ওয়েব অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস বের করে কাকে ব্যবহার করে, ডিএনএস সার্ভার ব্যবহার করে, কারণ ডিএনএস সার্ভার রেজিস্টার করা থাকে, ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট পাঠায়। আচ্ছা, আইপি অ্যাড্রেস খোঁজার জন্য। তো ডিএনএস সার্ভার সকল ওয়েব অ্যাড্রেস বিপরীতে আইপি অ্যাড্রেসগুলোকে সংরক্ষিত থাকে, তাই ও খুব সহজেই খুঁজতে পারে। যেমন আমি যদি সার্চ করি ফেসবুক, তাহলে এটা হচ্ছে ফার্স্টে যাবে ডিএনএস সেন্টার কাছে, ডিএনএস সেন্টার করবে কি, ডিএনএস সেন্টার কাছে চাবে যে এটার আইপি অ্যাড্রেসটা কি। আমি যে ওয়েব পেজে সার্চ করলাম আসলে কাজটা কীভাবে হয় দেখেন। তো ফার্স্ট হচ্ছে ও ডিএনএস সার্ভারের কাছে চাবে যে আমার এইখানে যে আমার এই ফেসবুকটা লিখলো এটা আইপি অ্যাড্রেস কি। তো ও কিওয়ার্ডটা খুঁজে ফেসবুক খোঁজার পর ফেসবুকের আইপি অ্যাড্রেসটা দেখে যায় এই নামে কোনো কিছু রেজিস্টার আছে কিনা। যদি থাকে তাহলে ওই আইপি অ্যাড্রেসটাও কী করে টুক করে, বা ওই অ্যাড্রেসটাকেও পিক করে এইটার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে ওর কাছে পাঠায়। ও আবার করে কি, এই আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ দেয়। মানে আমরা মানুষটা লিখতেছি কিন্তু টেক্সট আকারে, বাট ও ফার্স্টে আইপি অ্যাড্রেস খুঁজে কম্পিউটার পরে আইপি অ্যাড্রেসটাকে সার্চ দিতেছে। সার্চ দিয়ে যে আমাদের যে ডিসকাশনটা আসে সেই ডিসকাশনটাকে ও ওইখানে কন্টিনিউ করে, টেক্সট আকারে আমাদেরকে ফেসবুকের যে পোর্টালটা আছে সেই পোর্টালটা দেয়, আর আমরা ওই পোর্টালে কাজ করি। আচ্ছা, তো অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেস ব্রাউজারকে রিটার্ন করে, তারপর ব্রাউজার ওই আইপি অ্যাড্রেস ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট পাঠায় এবং ওয়েবসাইটটি প্রদর্শন করে। আচ্ছা, ওয়েবসাইটের প্রকারভেদ। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইটকে আর ডাইনামিক ওয়েবসাইটকে আমরা এখানে দেখি। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবসাইটে প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না তাকে হচ্ছে স্ট্যাটিক সার্ভার বলে। স্ট্যাটিক ওয়েবসাইটগুলো HTML এবং CSS দিয়েই তৈরি করা যায়। যদি তথ্যের পরিবর্তন প্রয়োজন না হয় তখন সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইটই তৈরি করা হয়। আচ্ছা, তো এটা আসলে কখন দরকার হয় স্ট্যাটিক ওয়েবসাইটটা? আচ্ছা, তো স্ট্যাটিক ওয়েবসাইট এমন সময় দরকার হয় যখন হচ্ছে আমি কোনো একটা কিছু লিখবো বাট ওটাকে আমি পরিবর্তন করতে চাবো না। কোনো একটা কিছু আমি লিখবো বাট ওটাকে আমি পরিবর্তন করতে চাবো না। অ্যান্ড ওইখানে আমি যখন পরিবর্তন করতে চাচ্ছি না, তার মানে এটা আমাকে এটাও মিন করতেছে যে আমি যখন এটাকে পরিবর্তন করতে চাচ্ছি না তার মানে কি, তার মানে এইখান থেকে আমি অন্য একটার সাথে আমি কোনো কিছু লিঙ্কও করতেছি না, অর্থাৎ এইখান থেকে যে পরিবর্তন হবে বা ওই ওয়েব পেজটা যে পরিবর্তন হবে এরকম কিছু না। আমি জাস্ট চাচ্ছি কি এটা নর্মালি থাকুক, মানে যেভাবে আছে একটা টেক্সট ফর্মেটই থাকুক, বা আমি একটা রচনা লিখলাম ওই রচনাটার জন্য আর কি পরিবর্তন না করতে পারে। তো এইটাই আসলে যে আমি একটা রচনা লিখবো বা এগুলো করা হয় যে আমি একটা ইনফরমেশন দিচ্ছি, কোনো এই ইনফরমেশনটা আমি 500 বছর আর ক্লিয়ার করবো না, ইনফরমেশন এইভাবেই থাকবে, হিস্টোরি যাতে কেউ চেঞ্জ করতে না পারে এই জন্য এগুলো তৈরি করা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। সো এইগুলো তখন তৈরি করা হতো। তো এই স্ট্যাটিক ওয়েবসাইটগুলোকে যখন আমরা একটা তথ্য ইনপুট করতাম ওইটা প্রয়োজন থাকলেও আমরা পরে আর কী করতে পারতাম না, ওটাকে এডিট করতে পারতাম না, মূল কথা পরিবর্তন করা যেত না। সাধারণত একে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট, আচ্ছা এর বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো আমরা একটু দেখি। কোনো ডেটাবেস থাকে না, তারপর হচ্ছে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, ব্যবহারকারী তথ্যের প্রদান এবং আপডেট
করতে পারে না। শুধুমাত্র HTML CSS ব্যবহার করে এগুলো তৈরি করা যায়, কোনো রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। অর্থাৎ এখানে আমাদের কয়েকটা সুবিধা দেখলাম, যেগুলো হচ্ছে আমরা ডেটাবেজে থাকে না, কন্টেন্ট নির্দিষ্ট থাকে, ব্যবহারকারী তথ্য আদান প্রদান বা হচ্ছে পরিবর্তন করতে পারে না। আচ্ছা, দেন হচ্ছে কি HTML বা CSS দ্বারাই হচ্ছে এগুলো একমাত্র তৈরি করা যায়, কোনো রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। আচ্ছা, কোনো রকম ডেটাবেজের সাথে এগুলো সংযোগ থাকে না, অর্থাৎ আমি কোনো কিছু লিঙ্ক করতেছি না বা হাইপার লিঙ্ক করে দিচ্ছি না যে আমি এখানে ক্লিক করলে আমি এইটা সম্পর্কে আরও কিছু তথ্য পেতে পারি, ওরকম আমি হাইপার লিঙ্ক করে দিচ্ছি না। তো এটার সুবিধা কি, খুব দ্রুত লোড হয়, যেহেতু আমার শুধু একটা পেজ বা একটা ডকুমেন্ট থাকে আর ওইখানে কিছু আমি কোনো কিছু আপলোড করিনি বা কোনো ডাইনামিক কিছু নাই, সুতরাং এটা কী করে দ্রুত লোড হয়। খরচ একেবারেই কম, যেহেতু আমার পরিবর্তন করতে হচ্ছে না, তাহলে মানে একবার আমি বানিয়ে দিতে পারলেই হয়েছে, আর কোনো কিছু করতে হয় না, সুতরাং খরচ একেবারেই কম। আচ্ছা, ওয়েবসাইট তৈরি এবং নিয়ন্ত্রণ করা একেবারেই সহজ, কারণ কিছুই করতে হয় না এখানে, আমার যেরকম আছে ওরকম শুধু রাখলেই হলো। তারপর ডেটাবেস থাকার অধিক নিরাপদ, ডেটাবেস না থাকায় কি অধিক নিরাপদ, জায়গা খুবই কম লাগে, জায়গা লাগবে কেন, জাস্ট টেক্সট ফরম্যাটে যতটুকু জায়গা লাগে ঠিক ততটুকু জায়গায় হচ্ছে ও নেয়। আচ্ছা, তো স্ট্যাটিক ওয়েবসাইটে দেখলাম কি এগুলো হচ্ছে তথ্য বেশি হারে নিয়ন্ত্রিত হয়, কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে। আচ্ছা, তো এগুলো কন্টেন্টগুলো আপলোড করতে হচ্ছে প্রচুর সময় লাগে, ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না, মানসম্মত ওয়েবসাইট ডিজাইন করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। অর্থাৎ আমার যে ওয়েবসাইটগুলো আছে তথ্য বেশি হারে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, কন্টেন্ট আপলোড করে প্রচুর সময় লাগে এবং ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না, মানসম্মত ওয়েবসাইট ডিজাইন করা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। অর্থাৎ এইগুলোতে হচ্ছে আমার এমন হয় যে আমি তো এগুলোকে পূর্বে করছি, তাই না? সো যখন আমি হচ্ছে এই কাজগুলো আবার যখন করতে যাই, তখন হচ্ছে এই সেম কাজটাই যখন আমি হচ্ছে পরবর্তীতে আবার করতে যাই, তখন হচ্ছে আমাকে এই মানসম্মত যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আবার যখন আমি আপলোড দিতে যাই, তখন তো আর দিতে পারতেছি না। সুতরাং প্রথমবারই যখন আমি দিতেছি এগুলোতে, আমি পরের বার যেহেতু আমি দিতে পারতেছি না, সুতরাং এখনই আমার সব ডাটাগুলো কালেক্ট করতে হয়। সুতরাং এটা একটু কালেক্ট করে আবার নতুন করে যে আপলোড করে, এটা একটু কষ্টসাধ্য বা এটা হচ্ছে খুবই কী বলে লেন্দি একটা প্রসেস। ওকে, তো এটা মানসম্মত ওয়েবসাইট ডিজাইন করা একটু কষ্টসাধ্য হয়ে যায়, কারণ পরবর্তীতে আবার নতুন আপডেটও আসতে পারে, ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না, কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে, ওয়েবসাইটের জন্য তথ্য বেশি হারে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, অর্থাৎ বেশি তথ্য থাকলে এটা নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যায়। ওকে, তো এটা ছিল আমাদের হচ্ছে চতুর্থ চ্যাপ্টার। এই চতুর্থ চ্যাপ্টারে আজকে হচ্ছে আমরা ওয়েবসাইট নিয়ে যতটুকু পড়া যায় ততটুকু হচ্ছে পড়লাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এর পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী কন্টেন্ট যেগুলো আছে সেগুলো পড়বো ইনশাল্লাহ। ওকে, তো পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। ওকে ওকে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।